اللهم لبيك لبيك لا شريك لك لبيك النعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। আরাফার ময়দানে চলছে হজের মূল আনুষ্ঠানিকতা। মসজিদে নামিরা থেকে খুতবা সম্প্রচার হচ্ছে বাংলা সহ ৩৫ ভাষায়। বাড়ি ফেরা মানুষের ঢল, সড়ক মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি, কমলাপুরে উপচে পড়া ভিড়। আমরা যে ট্রেনটাতে অবস্থান করছি এটাও মূলত 1 ঘন্টা আগে এসে উপস্থিত হয়েছে। যাত্রাপথে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। রাজধানীতে জমজমাট কোরবানির পশুর হাট, চাহিদা বেশি মাঝারি গরুর, সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা। বিএনপি নেতাদের দখলে পশু হাটের ইজারা, পেশি শক্তির প্রভাব অস্বীকার করছে না সিটি কর্পোরেশন। পবিত্র হজ আজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফার ময়দান। হজের আনুষ্ঠানিকতা হিসেবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই স্থানে দিনভর অবস্থান করবেন মুসল্লিরা। কুরআন তিলাওয়াত, জিকির সহ ইবাদত বন্দেগীতে পার করবেন সময়। তাপমাত্রা 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। চারদিকে পাথুরে পাহাড় আর মরুভূমির বালি যেন আরও বাড়িয়ে দেয় সেই গরম। তবে তাতে পরিশ্রান্ত নন বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি, বরং অনেকের চোখেই দেখা গেল আনন্দ অশ্রু। আরাফার ময়দান মুখরিত করে তাদের কণ্ঠে ঝরছে একটি বাক্য, যার অর্থ আমি উপস্থিত, হে আমার প্রতিপালক, আমি উপস্থিত। এভাবেই আরাফার ময়দানে পালিত হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। আগের রাতে মিনায় ছিলেন হাজিরা। ভোরে ফজরের নামাজ পড়েই রওনা দেন আরাফার উদ্দেশ্যে। কেউ ট্রেনে, বাসে, কেউ হেঁটে, কেউ বা আবার হুইল চেয়ারে। ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় রওনা দিলেও গন্তব্য সবার এক, বিদায় হজের ঐতিহাসিক সেই ময়দান। দিনভর এখানেই অবস্থান করবেন হাজিরা। সময় পার করবেন কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ সহ ইবাদত বন্দেগীতে। দুপুরের পর মসজিদে নামিরায় শুরু হবে হজের খুতবা, যা এবছর অনুবাদ করা হবে বেশ কয়েকটি ভাষায়। হজের খুতবা দেবেন মসজিদুল হারামের খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমায়দ। সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আদায় না করেই মুজদালিফা রওনা হবেন হাজিরা। সেখানে একই ইকামতে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ। মুজদালিফার বিস্তীর্ণ প্রান্তরে খোলা আকাশের নিচে রাত কাটাবেন তারা, সংগ্রহ করবেন নুড়ি পাথর। শুক্রবার ভোরে ফের মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিরা। পথে জামারায় শয়তানকে পাথর মারবেন, কোরবানি দিয়ে পালন করবেন ত্যাগের ঈদ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। মসজিদে নামিরা চলছে হজের খুতবা, আমরা চলে যাচ্ছি সেখানে। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك. قوله الحلية أي البياض. عن عثمان بن عفان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره. أخرجه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم لبلال عند صلاة الغداة: يا بلال حدثني بأرجى عمل عملته عندك في الإسلام منفعة، فإني سمعت الليلة خشفا عليك بين يدي في الجنة،
قال بلال: ما عملت عملا في الإسلام أرجى عندي منفعة من أني لا أتطهر طهورا تاما في ساعة من ليل ولا نهار إلا صليت بذلك الطهور ما كتب الله لي أن أصلي. متفق عليه. قوله الغداة أي الصبح، وقوله خشفة أي حركة. عن عقبة بن عامر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من مسلم يتوضأ فيحسن وضوءه ثم يقوم فيصلي ركعتين مقبل। মসজিদে নাবিরা চলছিল হজের খুতবা, আমরা ছিলাম সেখানে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবার থাকছে ঈদ যাত্রার খবর। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল, ডিইপিজেড, জিরানী ও চন্দ্রায় গাড়ি চলছে ধীর গতিতে। যানবাহনের দীর্ঘ সারি যমুনা সেতুতেও। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতুতে বেড়েছে চাপ। কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় যাত্রীদের। তবে বিভিন্ন গন্তব্যের সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে সদরঘাটে। লঞ্চে উঠতে গিয়ে এই দিন বুড়িগঙ্গায় পড়ে যান নারীসহ 5 যাত্রী। পরে তাদের উদ্ধার করে অন্যান্য যাত্রীরা। এ ঘটনায় নৌপথে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। ট্রেনে এই যাত্রায় শতভাগ না হলেও অনেকটা স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। আর এতে সন্তোষ জানিয়েছেন রেল উপদেষ্টা ফাজুল কবির খান। জানিয়েছেন যাত্রীদের নিরাপত্তা ও অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে। ভাই বোনরা যাতায়াত করবেন, দূরে যাবেন, গ্রামে যাবেন, বাড়িতে যাবেন, পরিজনের সঙ্গে ঈদ করবেন, এই যাত্রাটা যাতে কষ্টের না হয় সেটার জন্য আমরা চেষ্টা করতেছি। তো আমি খোঁজ দিলাম যে সবগুলো ট্রেনই সম্ভবত ছেড়ে গেছে। এবার ঈদ যাত্রার খবর জানাবেন সহকর্মীরা। প্রথমে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিকুল ইসলাম খান, গাজীপুর চৌরাস্তা এবং ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কি অবস্থা জানাবেন? শাহনাজ, দুপুরের পর থেকে কিন্তু মহাসড়কগুলোতে যাত্রী এবং যানবাহনের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কিছুক্ষণ আগে কিন্তু আসলে চন্দ্রামুর যেখানে আমি রয়েছি সেখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরে এখন আবার যান চলাচল শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টির সময় কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছিল। আপনাকে যদি একটু দেখাই যে এই মুহূর্তে আপনি দেখছেন যে ফ্লাইওভারের উপরে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু রাজধানী মহাখালী থেকে ছেড়ে এসে গাজীপুর চৌরাস্তা হয়ে চন্দ্রা ফ্লাইওভার পার হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। আর এই গাড়িগুলো চন্দ্রা ফ্লাইওভার পার হওয়ার পরে ফায়ার সার্ভিস পার হলে কিন্তু আর এই গাড়িগুলোকে থামাতে হচ্ছে না, অর্থাৎ এখান থেকে যদি 500 গজ সামনে যেতে পারে তাহলে এই গাড়িগুলো একেবারে চলে যেতে পারে। আর যে সড়কটি রয়েছে চন্দ্রা নবীনগর সড়ক, সেই সড়কেও কিন্তু লম্বা লাইন রয়েছে। এই মুহূর্তে গাড়ি চলাচল করছে একেবারে কচ্ছপ গতিতে। তো আমরা বিভিন্ন যাত্রীদের সাথে এবং চালকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন নবীনগর পার হওয়ার পরে কিন্তু এই যে লম্বা লাইন, সেই লম্বা লাইনে পড়তে হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা পার হওয়ার পর চন্দ্রামুর পার হতে পারছে। এবং যে সমস্ত গাড়িগুলো মহাখালী থেকে ছেড়ে আসে সেইগুলো কিন্তু কোনাবাড়ি এসেই আসলে যানজটে পড়তে হচ্ছে, অর্থাৎ চন্দ্রামুর পার হতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। এই গাড়িগুলো 3 ঘন্টা হাতে সময় নিয়ে কমসে কম বের হতে হচ্ছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন আজকে যেহেতু গতকাল 40 ভাগ শিল্প কারখানা বন্ধ ছিল এবং আজকে বাকি 60 ভাগ শিল্প কারখানা অর্থাৎ 100 ভাগ শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে একসাথে দুপুরের পর মানুষের ঢল নেমে যায় এবং ঢল নামার পরেই কিন্তু যান চলাচল কিছুটা বিঘ্নিত হয় এবং যে মহাসড়কে বিপুল পরিমাণে যাত্রী রয়েছে, যাত্রীর কারণে মূলত আসলে মানুষজন চলাচল করছে যা মহাসড়কের উপর দিয়ে, এই কারণে যান চলাচল করছে একেবারে ধীর গতিতে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে, দেখা যাক এখন তারা কতটুকু করতে পারে। এই ছিল চন্দ্রামুর থেকে সর্বশেষ খবর। রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। এবার রাজধানী টেকনিক্যাল মোড় থেকে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান, টেকনিক্যাল মোড়ে বাস টার্মিনালে কি অবস্থা? বাসগুলো বেশি ভাড়া আদায় করছে কিনা, এই ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা?
আর মাঝখানে একদিনের পরেই ঈদুল আজহা, এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে কিন্তু ঘরমুখো মানুষের ভিড় ঢাকা শহরের এই বাস টার্মিনালগুলোতে কিন্তু ভিড় বেড়েছে। এবং আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার টেকনিক্যালে দাঁড়িয়ে আছি, এবং এখান থেকেই গাবতলী বাস টার্মিনালের দিকে কিন্তু মানুষজন যাচ্ছে এবং গাড়ির দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছে যে সারা বছর যে গতানুগতিক ভাড়া নেওয়া হয় সেই ভাড়া এখন নেওয়া হচ্ছে না, সেই ভাড়ার চেয়ে কিছুটা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। অনেক সময় যারা আগাম টিকিট কেটেছিলেন তারা স্বচ্ছন্দেই বাড়ি যেতে পারছেন, কিন্তু এই গেল কয়েকদিন ধরে একটু টিকিটের সংকট দেখা দিয়েছে। এবং আরও একটি কারণ যেটি হচ্ছে, এখন মহাসড়কগুলোতে যেহেতু ভিড় বেশি, তাই মহাসড়কগুলোতে ভিড় বেশি থাকার কারণে ঢাকা থেকে গন্তব্যে ছাড়ার পরে সেই গাড়িগুলো আবার ঢাকা শহরে প্রবেশ করতে একটু সময় বেশি লাগছে, যার কারণে গাড়িরও একটু সংকট দেখা দিয়েছে। এবং টিকিটের জন্য কিন্তু মানুষের দীর্ঘ লাইন কিন্তু বাস টার্মিনালগুলোতে আমরা লক্ষ্য করছি। এবং এই ঈদুল আজহা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতাও কিন্তু বিগত কয়েকদিন ধরে চোখে পড়ার মতো। আমরা দেখছি বিগত কয়েকদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব, এবং সেই চেকপোস্টগুলো বসিয়ে তারা বলছে যে ঢাকা শহরের যে ছিনতাই সহ যাবতীয় যে অপরাধ, সেই অপরাধগুলো দমনের জন্য তারা কিন্তু চেকপোস্ট বসিয়েছে, এবং তারা বলছে যে অপরাধের সংখ্যা কমে এসেছে। এবং আজকে এই টেকনিক্যাল থেকে আমরা দেখলাম যেটি যাত্রীদের ঘরমুখো মানুষের যে গাবতলী বাস টার্মিনাল অভিমুখে যাত্রা, সেটি কিন্তু সময় যত গড়াচ্ছে সেটি কিন্তু আরও বাড়ছে। এই ছিল আমার কাছে ঈদে বাড়ি ফেরা মানুষের সর্বশেষ খবর রাজধানীর টেকনিক্যাল থেকে। জি, মাহবুবুর রহমান, আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাচ্ছি মুন্সিগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। কিছুক্ষণ আগে জানিয়েছিলেন যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশ যানজট রয়েছে, এখন কি অবস্থা, কিছুটা কি উন্নতি হয়েছে? শাহনাজ, দেখুন আসলে বেলা গড়িয়ে সন্ধে নামতে শুরু করেছে, তবে এখনো বাড়ি ফেরা মানুষের ভিড় কমেনি মাওয়া প্রান্তে। আমরা দেখছি বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু আসলে দু চাকার বাহন মোটরসাইকেলে করে শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়েছে এখন মাওয়া প্রান্তে। একই সাথে পাল্লা দিয়ে কিন্তু অন্যান্য যানবাহনেরও যে ভিড় সেটিও কিন্তু লেগেই আছে। তবে সব থেকে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন আসলে গণপরিবহনে টিকিট না পেয়ে খোলা ট্রাকে কিংবা পিকআপে করে যারা যাচ্ছে, তারা আসলে বৃষ্টিতে ভিজে বেশ অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া সকাল থেকেই দেখেছি যানবাহনের ধীর গতি এবং দীর্ঘ সারির কারণে কিন্তু প্রচণ্ড রোদে আসলে ছোট ছোট শিশুদের নিয়ে আসলে বেশ অনেকটা ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। তবে আসলে বিকেল গড়াতেই স্বস্তির বৃষ্টি আসলে সেটি স্বস্তিদায়ক হয়ে আসলেও বিশেষ করে মোটরসাইকেল চালকদের জন্য সেটি কিন্তু দুর্ভোগ বয়ে এনেছে। আমরা দেখেছি যে থেমে থেমে যানবাহনের যে ভিড় সেটি কিন্তু এখন আবার বাড়ছে। দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত সেই ভিড়টি আসলে কিছু কিছু করে বাড়তে এখন কিন্তু বেশ অনেকটাই বেড়েছে। তবে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত যানবাহনের এই ভিড়টি কিন্তু স্বাভাবিক এবং সহনীয় পর্যায়ে ছিল। সেতু কর্তৃপক্ষ বলছে যে মোটরসাইকেলের মাত্রা অতিরিক্ত চাপ থাকায় কিন্তু অস্থায়ী টোল বুথ স্থাপন করে টোল নিতে হয়েছে সেতু কর্তৃপক্ষকে। তবে এবার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি তাদের ছিল। প্রায় 133টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে কিন্তু তারা বিশেষ মনিটরিং সেল গঠন করেছিল এইবার ঈদযাত্রায় সকল যানবাহনের গতিবিধি মনিটরিং এর জন্য। অর্থাৎ এবার ঈদযাত্রায় শেষ মুহূর্তে যারা বাড়ি ফিরছেন তাদের যে যাত্রা সেটি অনেকটা স্বস্তিদায়ক বেলা শেষে সেটি রয়েছে। তবে বৃষ্টি তার কিছুটা দুর্ভোগ বাড়িয়েছে। তবে সারাদিন সবচেয়ে বেশি যে অভিযোগটি পাওয়া গেছে সেটি হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, এবং সিট না পেয়ে অনেকে গণপরিবহনে দাঁড়িয়ে গেছেন মাত্র অতিরিক্ত ভাড়া দিয়ে। জি, শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে এই যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন শুভ ঘোষ। আবারও জানাবো এই যাত্রার খবর। যেমনটি জানিয়েছিলাম যে ঢাকা ছাড়ছে মানুষ, রেলপথ, নৌপথ এবং সড়ক পথে বেড়েছে যাত্রীদের চাপ। এই মুহূর্তে কমলাপুর রেল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নাফিউল ইসলাম লিঙ্কন। কমলাপুর রেল স্টেশনে কি অবস্থা, ট্রেনগুলো শিডিউল অনুযায়ী ছেড়ে যেতে পারছে কিনা, আর যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা? শাহনাজ, আর মাত্র একটি দিন বাকি, তারপরেই ঈদুল আজহা, এবং
সেই হিসেবে আজকে এবং আগামীকাল সর্বোচ্চ সংখ্যক ঘরমুখ মানুষের চাপ আমরা কমলাপুর স্টেশনে দেখতে পাচ্ছি। মানুষ সাধারণত একটু নিরাপদ এবং স্বস্তিদায়ক ভ্রমণের জন্য কিন্তু রেলকে পছন্দ করে থাকে। সেই হিসাবে অন্যান্য গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবারে রেলের যাত্রার নির্বিঘ্ন হওয়ারই খবর আমরা বেশি পাচ্ছি। সকাল থেকে যারা কমলাপুর স্টেশনে এসেছেন ট্রেনগুলো কিন্তু নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে, খুব বেশি শিডিউল বিপর্যয় বা লম্বা কোনো বিরতিতে দেখা যায়নি। এই মুহূর্তে যেহেতু বিকাল 4টা পার হয়ে গেছে, দূরপাল্লার গাড়িগুলো ট্রেনগুলো কিন্তু এখন তেমনটা একটি নেই। সন্ধ্যার পর থেকে মূলত শুরু হবে উত্তরবঙ্গ থেকে বিভিন্ন অঞ্চলের ট্রেনের যাত্রী। এই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ ঢাকার আশপাশের বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন অঞ্চলে ঈদে ঘরে ফিরছেন তারা কিন্তু কমলাপুর স্টেশনে ভিড় করছেন। এবং আমরা ট্রেন কর্তৃপক্ষের কাছে শুনেছি এবছর তারা প্রায় 3 থেকে 3.5 লাখ যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেই হিসাবে ঢেলে সাজানো হয়েছে রেলের শিডিউল। গত কয়েকদিন ধরে কিন্তু শিডিউল বিপর্যয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং স্টেশনে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। এবং গত কয়েকদিন ধরে কিন্তু ট্রেনে বলা হচ্ছে যে জানলা দিয়ে বা ট্রেনের ছাদে যেন ভ্রমণ করা না হয়। সেই হিসাবে আজকেও আমরা দেখেছি যে খুব বেশি ট্রেনের ছাদে বা জানালা দিয়ে ছাদে ওঠার সেই দৃশ্যগুলো এখনও শুরু হয়নি, যদিও আশঙ্কা করা হচ্ছে এই সময় যতটা গড়াবে অর্থাৎ রাত্রে আজকে রাত থেকে হয়তো বা এই ধরনের ট্রেনের ছাদে ভ্রমণ করার বিষয়টি আসতে পারে। সেই হিসাবে ট্রেনে যারা নিরাপত্তা কর্মী রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা যদি সজাগ থাকে এবং স্টেশন যদি সতর্ক থাকে তাহলে কিন্তু এই ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা কিন্তু ঠেকানো যেতে পারে। আর যারা ঘরমুখ মানুষ রয়েছেন তাদের চোখে মুখে অনেকটাই স্বস্তি দেখা যাচ্ছে এবং অনেকে বলছেন যে এবারে যে আবহাওয়া অন্যান্যবার জুন মাসে যে পরিমাণ তাপদাহ থাকে বা যে পরিমাণ গরম থাকে তাতে ট্রেনে ভ্রমণ করা বা স্টেশনে এসে অপেক্ষা করা অনেক কষ্টকর হয়ে যায় সন্তান নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে এবং বৃদ্ধ মানুষদেরকে নিয়ে। সেই তুলনায় কিন্তু এবার অনেকটাই স্বস্তিদায়ক এই আবহাওয়ার কারণে। এবং আর মাত্র জি, নাফিউল ইসলাম লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশন থেকে এই যাত্রার খবরাখবর জানাচ্ছিলেন নাফিউল ইসলাম লিঙ্কন। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টা 30 তবে বৈরী আবহাওয়ার কারণে জামাত আয়োজন সম্ভব না হলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। জানিয়েছেন ঈদের প্রধান জামাত সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদ জামাতের ভিআইপি ব্লকে একসাথে 250 জনের নামাজের ব্যবস্থা সহ মোতায়েন থাকবে পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবার থাকছে সিঙ্গার বেকুর সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। রাজধানীর পশুরহাটের খবর জানবো। তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রহমান ফয়েজ। রাজধানীর পশুর হাটগুলোর কি অবস্থা, বেচাকেনা নিয়ে ক্রেতারা কি বলছেন? আর আপনি যে হাটে রয়েছেন সেখানকার পরিস্থিতি তো জানাবেন, সাথে সাথে অন্যান্য বছর দেখা যায় যে নকল টাকার বেশ আনাগোনা থাকে, এবার এর সম্পর্কিত কোনো খবর পেয়েছেন কিনা? শাহনাজ, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি তেজগাঁ তিব্বত সংলগ্ন যে হাটটিতে রয়েছে সেই হাটটিতে। শেষ মুহূর্তে এসে কিন্তু হাট কিন্তু পুরোপুরি কিন্তু জমে উঠেছে বলা চলে। সকাল থেকে কিছুটা বৃষ্টির বাগড়া দিলেও শেষ পর্যন্ত এসে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ক্রেতার সমাগম কিন্তু বেড়েছে। ক্রেতারা আসছেন এবং তাদের পছন্দ মতো আসলে গরু কিন্তু কিনতে পেরেছেন এবং কিনতে ছোট গরু এবং মাঝারি গরু কিন্তু আসলে মূলত একটু চাহিদা থাকার ফলে আসলে গরুর দামটাও আসলে সহনীয় পর্যায়ে রয়েছে। তারা বলছেন যে কিছুটা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ তারা বলছেন যে বড় গরুর আসলে চাহিদা একেবারেই না থাকার কারণে ছোট এবং মাঝারি গরুর চাহিদা মূলত রয়েছেন। এবং তারা বলেছেন যে একজন ক্রেতার সাথে আমার কথা হয়েছিল, তারা বলেছেন যে গতবার যে গরু আসলে 2 থেকে 2.5 লাখ টাকা দাম চাচ্ছিল সেই গরু এখন 1.5 লাখ টাকা বা 1,70,000 পর্যন্ত পাওয়া যাচ্ছে। তা বলাই যায় যে গেলবারের চেয়ে এবার গরুর দাম কিছুটা আসলে সহনীয় পর্যায়ে রয়েছে।
হয়েছে, কারণ আপনি জানেন যে বড় ক্রেতারা আসলে ছোট এবং মাঝারি গরুর দিকে ঝুঁকছে। এখানে নিরাপত্তার ব্যবস্থা যদি একটু বলে রাখি, যে নিরাপত্তার র্যাবের চৌকি বসানো হয়েছে, সাথে সাথে পাশাপাশি পুলিশ রয়েছেন, এমন হাট ইজারাদার প্রতিপক্ষের যে স্বেচ্ছাসেবী রয়েছেন তারাও এখানে কাজ করছেন, শ্রম দিচ্ছেন। শেষ মুহূর্তে হাটের গরুগুলো আসলে ক্রেতা সমাগমের কারণে আসলে বিক্রেতাদের মধ্যে যে একটা ভয়ের ছাপ দেখা দিয়েছিল সেটা কিন্তু অনেকটাই কালো মেঘের মতো আসলে সরে গিয়েছে, আলোর মতো দেখা দিয়েছে। সেই জায়গা থেকে মাঝারি গরুর দাম বলছে যে অনেকটাই কিন্তু কম। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবার কিন্তু পর্যাপ্ত গরু কিন্তু সরবরাহ করা হয়েছে, কারণ এবার 1,04,00,000 চাহিদা থাকার বিপরীতে তারা কিন্তু 1,26,00,000 আসলে গরু সরবরাহ রেখেছে। এবং তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে আসলে হাটগুলোতে আরও বেচা বিক্রি বাড়বেন, এবং বেচা বিক্রি বাড়লে আসলে যে এই বছরে যে একটি টার্গেট নিয়েছিলেন প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রায় 1,00,000 কোটি টাকার কিন্তু একটি বাণিজ্য হওয়ার কথা রয়েছে। তবে প্রথম দিকে যে ভয়টি ছিল গত 2 দিনে বড়ি আবহাওয়ার কারণে কিছুটা সংখ্যাই ছিল, সেই সংখ্যা কাটিয়ে কিন্তু উঠেছে, এবং বলা চলে যে রাত অবধি কিন্তু কোরবানির গরুর বেচা কিনা কিন্তু চলবে। এই ছিল। জি রহমান ফয়েজ, আপনাকে ধন্যবাদ। রাজধানী থেকে পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন রহমান ফয়েজ। সময় বদলের সঙ্গে বদলেছে হাট। রাজধানীর পশুর হাটগুলোর ইজারা এবার বিএনপি নেতাদের দখলে। 20টি হাটের প্রায় সবকটির ইজারা পেয়েছে দলটির সাবেক কিংবা বর্তমান নেতারা। হাটের ইজারায় পেশি শক্তির প্রভাবকে অস্বীকার করছে না সিটি কর্পোরেশনও। সরেজমিন অনুসন্ধান করে রিপোর্ট করেছেন আশরাফুল আলম আকাশ। প্রতি বছর কোরবানির ঈদ ঘিরে রাজধানীর 2 সিটি কর্পোরেশনে বসে অন্তত 20টি পশুর হাট। বিগত বছরগুলোতে যা ছিল আওয়ামী লীগ নেতাদের দখলে, আর এখন বিএনপি নেতাদের হাতে। এটি উত্তর শাহজাহানপুর পশুর হাট। ইজারা পেয়েছেন শিকদার কনস্ট্রাকশনের পক্ষে আনিসুর রহমান টিপু নামের এক ব্যবসায়ী। তিনি হাজির না থাকলেও তার পক্ষ থেকে কাজ করছিলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। সেখানে কথা হলো ঢাকা দক্ষিণের 11 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসলাম পারভেজের সাথে। ওয়ার্ডের সভাপতি ছিল, আওয়ামী লীগ দোসররা এখানে আসে নাই, বাস আমি এতটুকু বলতে পারি। এবার যাওয়া যাক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। এই হাটটির ইজারা পেয়েছেন তেজগাঁও থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান। জায়ান্ট এন্টারপ্রাইজের মাধ্যমে আমি যখন এই হাটটির ইজারা করি তখন সর্বোচ্চ মূল্যে আমি হাটটির ইজারা পাই। ঢাকা উত্তরের ভাটারা সুতিভোলা পশুর হাট এখানেও ব্যতিক্রম নয়। 40 নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের ইজারায় চলছে হাটটি। একদলীয় যেটা হয়েছিল এটার অবসান হয়েছে 5ই আগস্ট। এরপর থেকে এখন আর ওই একদলীয় হওয়ার সম্ভাবনা নাই, আমাদের তো নাই। রাজধানীর পশুর হাটগুলোর তথ্য ঘেঁটে কম বেশি একই চিত্র মিলেছে। গণমাধ্যমের খবরও বলছে উত্তর দক্ষিণের প্রায় সব হাটের ইজারা বিএনপি নেতাদের কবজায়। পরোক্ষভাবে সে কথা স্বীকারও করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। তবে নিয়ম মাফিক সব হয়েছে বলে দাবি তাদের। আমাদের এখানে যারা ইজারায় অংশগ্রহণ করেছে কেউ তো বিএনপির প্যাডে অংশগ্রহণ করেন নাই, সবাই কোনো না কোনো সংস্থা বা কোনো না কোনো কোম্পানি এর অধীনে করেছেন। সবাই কোনো না কোনো এই ধরনের মাসল পাওয়ার ভিত্তিক রাজনৈতিক দলের নেতাকর্মী, সবাই মোটামুটি গোটা দাগে এক ধরনের প্রভাবশালীর এই ব্যবসাটা করে। হ্যাঁ, তো আর এই প্রভাবের সাথে রাজনীতি যুক্ত, এগুলো তো আপনারা আমার চেয়ে ভালো বোঝেন, কিন্তু আমার টেবিলেই সে রাজনীতিটা হয় না। এদিকে গাবতলী হাট নিয়ে জল খোলা হবার পর দ্বিতীয় পর্যায়ে টেন্ডার আহ্বান করে উত্তর সিটি কর্পোরেশন। সেখানে সর্বোচ্চ দরদাতা ছিল টিএস এন্টারপ্রাইজ, কিন্তু পরে রহস্যজনকভাবে হাট পরিচালনায় অপারগতার কথা জানিয়ে চিঠি দিয়ে ইজারা থেকে সরে দাঁড়ায় প্রতিষ্ঠানটি। শেষমেশ ইজারা যায় দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ইরফান ট্রেডার্সের হাতে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। সাভারে চামড়া শিল্পনগরীর আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়ন হয়নি গেল 2 যুগেও। যেখানে সিইটিপি প্ল্যান্ট কার্যকর না হওয়ার অভিযোগও বেশ পুরনো। এখানকার ট্যানারিগুলো পাচ্ছে না লেদার ওয়ার্কিং গ্রুপের আন্তর্জাতিক সনদ। বিশ্বজনীন প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। রাকিব আল জাবেদের রিপোর্ট। চামড়া শিল্পের উন্নয়নে নানা পদক্ষেপের কথা বলা হলেও গত কয়েক বছর অবস্থানের তো কোনো পরিবর্তন হয়নি, বরং প্রতিনিয়ত জৌলুস সারিয়েছে সম্ভাবনাময় খাত। দীর্ঘদিনের ভুল পরিকল্পনার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিশ্ববাজারে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ হিসাবে চলতি বছরের প্রথম 11 মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বছর ব্যবধানে 12.5% বেড়ে ছাড়িয়েছে বিলিয়ন ডলারের ঘর। তবে জুতা ছাড়া কাঁচা চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি কমেছে। সংকটের আবর্তে থাকা এ খাতের উন্নয়নে সরকার দেশ থেকে বাড়াতে চায় কাঁচা চামড়া রপ্তানি। এমন উদ্যোগকে অর্থনীতিবিদরা স্বাগত জানালেও ভিন্নমত রয়েছে ব্যবসায়ী নেতাদের। আমাদের যে সমস্যাগুলো, যেটার কারণে আজকে চামড়ার এই দুরবস্থা, সেই সমস্যাগুলো সমাধান না করে উল্টে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখান থেকে কাঁচা চামড়া এক্সপোর্ট করার জন্য এবং হোয়াইট ব্লু চামড়া এক্সপোর্ট করার জন্য। হোয়াইট ব্লু যদি এক্সপোর্ট হয় বা কাঁচা চামড়া এক্সপোর্ট হয়, তাহলে আমাদের স্থানীয় যে শিল্প, এই শিল্প আমরা মনে করি হুমকির মুখে পড়বে। চামড়ার যে ট্যানারির যে সাপ্লাই চেইনটি, এটি এখনো আসলে আন্তর্জাতিক মানের সাপ্লাই চেইন হিসেবে গড়ে উঠতে পারেনি। চামড়া রপ্তানির সুযোগ করে দেওয়া হয়, ওয়েট ব্লু বা একেবারে লবণযুক্ত চামড়া যদি সুযোগ করে দেওয়া হয়, তাহলে এই চামড়াগুলো মূল্য পাবেন এবং চামড়ার ক্ষেত্রেও বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হলে চামড়ারও ভালো মূল্য পাওয়া যাবে। অন্তর্বর্তী সরকার এ খাতের উন্নয়নের একাধিক পদক্ষেপের অংশ হিসেবে এবারের কোরবানির ঈদে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 60 থেকে 65 টাকা নির্ধারণ করেছে। ছাগলের চামড়ায় যা সর্বোচ্চ 27 আর বকরির 22 টাকা। মান সাপেক্ষে সরকার নির্ধারিত এই দাম দিতে ট্যানারি মালিকদের আপত্তি না থাকলেও এ খাতের বিকাশে উদ্যোগের ঘাটতি দেখছেন বিশ্লেষকরা। সংস্কারের কাজগুলো যদি না শেষ করা যায়, তাহলে কিন্তু বাণিজ্যিকভাবে কেউই এই খাতের প্রতি আগ্রহ দেখাবেন না। সরকারের যে মূল্য নির্ধারণ, সেটি গত বছরের ধারাবাহিকতায় শুধু 5 টাকা বাড়ানো হয়েছে। এটির মধ্যে আমি নতুনত্ব কিছু দেখি না। সরকার লবণযুক্ত চামড়ার কথা বলেছেন, কিন্তু উচিত ছিল সরকারের লবণবিহীন চামড়ার মূল্য কত সেটিও বলে দেওয়া। আমরা সরকারের নির্ধারিত দাম আমরা ফলো করতে চেষ্টা করব। সেই ক্ষেত্রে যারা চামড়া ভালোভাবে সংরক্ষণ করবেন লবণ দিয়ে, তারা ন্যায্য দাম পাবে, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না। চলতি বছর কোরবানির ঈদে মোট 1,10,00,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ট্যানারি মালিকরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।